সম্প্রতি ভারতে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় ভয়াবহ বন্যা আঘাত হানে। অতি অল্প সময়ে আকস্মিক বন্যার কারণে পানির স্রোত মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় মানুষের বাসস্থান সহ ঘরের খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, জমির ফসল, গবাদি পশু, হাঁস মুরগির খামার, পুকুর জলাশয়ের মাছ। প্রায় ৫.২ মিলিয়ন মানুষ এই ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত ১১টি জেলা হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। বন্যার পানি চলে যাওয়ার পরে কি আপনি জাল ফেলেছিলেন? যে আমি জাল ফেলছিলাম, এর মধ্যে বেশ কয়েকটা পুকুরেই আমি জাল ফেলছি এবং কোনো মাছ আসানোর কোনো মাছ নেই। যেখানে আমার একটা পুকুর, যেটা এখানে সর্বনিম্ন ৩.৫ একর, সেখানে মাছ ছিল প্রায় ৩০ টনের মতো। আমি প্রায় ১.৫ টনের মতো ছোটো মাছ পেয়েছি, মানে খুবই ছোটো, আমার না আর কি, এবং সেটা কোনো কাজে পৌঁছবে না। দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে চিটাগাংয়ের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যে বন্যা চলে গেছে, বন্যার পানি কিন্তু আস্তে আস্তে কমে গেছে, কিন্তু ভেসে উঠছে নানান ক্ষতচিহ্ন। সেগুলো হয় কৃষি জমিতে অথবা খামারে। দর্শক, বন্যার পানি যতই কমে আসছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মাছের প্রজেক্টগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা জানি যে বন্যা পরিস্থিতি কিন্তু সবচেয়ে খারাপ হয়েছে 4টা জেলায়, সেটা হচ্ছে চিটাগাং, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী। এইখানকার যে ক্ষতিগ্রস্ত যেমন মানুষ হয়েছে, তেমনি কিন্তু কৃষি জমিতেও বা কৃষকরা, খামারিরাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পাশে যে হেলাল ভাই বসে আছেন, তিনি 10টা পুকুরে, প্রায় 80 একরের মতো পুকুরে তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের মাছ, রুই, কাতলা, কালবাউস, মনোসেক্স, তেলাপিয়া, এগুলো চাষাবাদ করতেন দীর্ঘ 21 বছর ধরে। গত বছর আমি যখন হিসাব ছিলাম যে গত বছর কত টাকার আপনি বিক্রি করেছেন অফ এয়ারে, তখন তিনি আমাকে জানিয়েছেন যে গত বছর 13 কোটি টাকার শুধু মাছই তিনি বিক্রি করেছেন। এই বছরের কথা যখন জিজ্ঞেস করলাম, বলল যে এই বছর তিনি নাকি 9 কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি জানেন না আর কিভাবে ঘুরে দাঁড়াবেন। আমরা সেই গল্পটা জানবো, আসলে এই পরিস্থিতিটা, যে বন্যা কবলিত অবস্থার পরবর্তীতে তিনি আসলে ঘুরে দাঁড়াতে কি আদৌ পারবেন। চলুন জেনে আসি। হেলাল ভাই, আপনি তো অনেক বছর ধরে, আমি জানি যে 21 বছর তিলে 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 একটু একটু করে বড় করেছেন। প্রথমে তো আর এই 10টা পুকুর ছিল না। ছিল না। আমি খুবই সামান্য একটা পুকুর দিয়ে, 8 একর পুকুর দিয়ে, মানে লিজ দিয়ে আমি শুরু করছিলাম। তো ওইটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে নিয়ে আসছিলাম আর কি। আমি যতটুকু জানি যে হেলাল ভাই বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন। প্রবাস থেকে একটা স্বপ্ন দেখে দেশের মাটিতে কিছু করে দেখাতে চাইলেন। গল্পটা যদি একটু বলতেন যে প্রবাস থেকে এখানে কেন? আসলে আমি এখানে এটার সাথে কৃষি ব্যবসার সাথে জড়িত ছিলাম না। আমি মূলত পড়ালেখা সহ সব কিছু ঢাকাতেই করছিলাম। তার পরবর্তীতে মানে ওইখানে আমি বাংলাদেশে একটা ভালো জবও করতাম। পরে আমি সৌদি এয়ারলাইন্সে টিকেটিং অফিসার হিসেবে বেশ কিছু বছর ওইখানে একটা সুযোগ পাইছিলাম, কাজ করছি। কাজ করার পরে ছুটিতে আসার পরে এখানে এই ব্যবসাটার প্রতি আকর্ষণ হয়েছে, এই কারণে দেখতেও ভালো এবং কৃষিভিত্তিক ব্যবসা আমার কাছে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। তো যার কারণে এটার প্রতি ঝুঁকে পড়ছিলাম আর কি। শুরুটাও মোটামুটি যা ভালো ছিল, মিডলে আপনার মনে করেন 2007 সালে 8 সালের দিকে বিশ্ব মন্দার কারণে বাজার খুব খারাপ ছিল। তখনও বেশ কিছু লস দিছি, কিন্তু সেটা কাটিয়ে ওঠার মতো লস ছিল। এর পরবর্তীতে করোনার সময়ও মোটামুটি আমাদের লস হয় নাই। তো যেটা হয়েছে সেটা মোটামুটি মেনে নেওয়ার মতো। কিন্তু এখন যেটা হয়েছে এটা আসলে আল্লাহ যেটা করছে সেটা হয়তো আমার জন্য হয়তো আরও ভালো কিছু আছে, কিন্তু এখন যে এখান থেকে ঘুরে দাঁড়াবো এটার মতো, মানে এটা অনেক বড় কষ্ট। এই আশেপাশে কি আপনি সবচেয়ে বড় প্রজেক্টের অধিকারী নাকি? না, আমার ছাড়াও আছে, তো এইখানে আমি মোটামুটি বড় আছি। আপনি বলছিলেন জাল ফেলেছেন, একটা মাছও পান নাই? না, আমারগুলো পাই নাই, বাইরে থেকে ছোট ছোট কিছু মাছ আসছে, তো সেগুলো তো আমি ফেলি নেই। তো ওগুলা এবং বিক্রি করার মতো মাছ না। বাজারে গেলে যে এটা যে একটা সেল ভ্যালু,
এগুলো নেই। আচ্ছা, আমাকে একটু বলবেন যে ওই যে কয়দিন আসলে বন্যার পানি উঠলো, আপনি তো আগে থেকে ধারণা করতে পারেননি? না না 21 বছরে দেখেছেন না এরকম না বন্যা? 21 না, আমার এই 55 বছর বয়সে আমি কখনো আমাদের এলাকায় এইভাবে বন্যা হতে দেখিনি। আপনি স্থানীয় হ্যাঁ, এখানকার? আমি এখানকার স্থানীয়। যখন পানি আসা শুরু করলো ভেবেছিলেন যে এভাবে মাছগুলো চলে যাবে? না না, এখানে কখনো ভাবি নাই। এর থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়, রাতে দিনে 10 দিন 12 দিনও বৃষ্টি হয়েছে, কখনো এরকম পানি হয় নাই আমাদের এলাকায়। একটু বলেন না ওই কয়টা দিন আসলে কি কি দেখলেন? এটা এখন আসলে কি দেখছি, এখানে পানি মনে করেন যে স্বপ্নের মতো, এইভাবে যে মনে করেন যে পানি ফুলতে পারে বা এরকম যে হইতে পারে, এটা অস্বাভাবিক পানি। তো আমরা এভাবে তো প্রস্তুত ছিলাম না এই পানির জন্য, যার কারণে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি, আমাদের এখানে যে মাছের যে সেল শুরু হয় সাধারণত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমরা মাছ বিক্রি করি। তা আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা বিক্রি করব। তো এর মধ্যে দেশে একটু অরাজকতা ছিল, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলছে। তা আমরা ওইভাবে দিনে আর কি মাছ বাজারজাত করি নেই, করতেছি করে একটু সময় ক্ষেপণ হয়েছে। তো এর মধ্যে তো বন্যায় সব মাছ আমার চোখের সামনে সব মাছ বেশি গেছে। ও আচ্ছা, যে জুলাই মাস থেকে যে মাছগুলো বিক্রি করার কথা সেগুলো আসলে ধরে রেখেছিলেন যে কয়েকদিন পরে বিক্রি হ্যাঁ, করব? আবার বাজার মূল্য ভালো ছিল না, আচ্ছা। বিক্রির উপযোগী পুরা এরিয়ার মাছগুলাই ছিল। এখন মানে কতদিন ধরে তৈরি করছিলেন? এগুলা 10 মাস পর্যন্ত আমার তৈরি পিরিয়ড হচ্ছে। 10 মাস খাদ্য খাওয়াইছি, এখন বিক্রির সময় চলে গেছে। একটা একটা করে বিক্রি করতাম, একটাতে আবার নতুন করে মাছ ফেলতাম, এইভাবে সিস্টেম আমাদের এখানে। বন্যার পানি যেদিন আসছিল সেদিন কি আপনি এখানে ছিলেন? যে আমি বন্যার পানি আসার আগের থেকে 2-3 দিন এখানেই অবস্থান করছি, রাত্রেবেলায় সহ। তো এখানে ওই যখন চারিদিকে শুনছি যে বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, তারপরে আপনার আমাদের ছাগলনাইয়া ফেনীর দিকে, তখন একটু চিন্তা করলাম যে ভয়ে কাজ করছে ওইখানে, যেহেতু একতলা দোতলা বাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে। তখন আমি এখানে চারিপাশে নেটিং করছিলাম। নেটিং করার কারণে ধরেন মনে করছিলাম যে হয়তো নেটিং করে রাখলে তো পানি যদি উঠেও এতটুকু উঠবে না। আমার ফাট উঁচা ছিল, তারপরেও আরও 4 ফিটের একটা প্রোটেকশন আমি তৈরি করছিলাম, কিন্তু সেটাও শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি। সেখানেও তো একটা ইনভেস্টমেন্ট ছিল। ওইখানে টাকা invest প্রায় করছেন? 1.5 থেকে 2 লক্ষ টাকা ওইখানে ছিল শুধু মাছগুলোকে বাঁচানোর জন্য। প্রচণ্ড স্রোত, এখানে মানুষ দাঁড়ানোও মুশকিল। শেষ পর্যন্ত আমি এবং আমাদের কাজী ফিডের এখানকার যে স্টাফরা ছিল, ওনারা সহ আমাকে দেখতে আসছিল সহযোগিতামূলকভাবে। তো ওনারা সহ পরে শেষ পর্যন্ত এখান থেকে এত পানি এসে বোর্ডে করে আমাদেরকে নিরাপদ আশ্রয় দিতে হয়েছে আর কি। আমার খামার ঘরটা সব, এখানে খাদ্য ছিল প্রায় 20 টনের উপরে খাদ্য ছিল এখানে। 20 টন খাবারের দাম কত হতে পারে? প্রায় আপনার এখানে ছিল 13 লক্ষ টাকার খাদ্য ছিল, প্লাস আমার গোডাউন যেখানে ছিল সেখানে সহ মিলাইয়া মোট প্রায় 30 টনের উপরে খাদ্য আমার নষ্ট হয়ে গেছে। ওইখানে টোটাল প্রায় খাদ্য প্রায় 20 লক্ষ টাকার উপরে ছিল। তিল তিল করে এই গড়ে তুললেন এই প্রজেক্টটা, চোখের সামনে সব ভেসে গেল। তখন বাঁচানোর চেষ্টা করলেন এবং নিজের লাইফ রিস্ক নিয়ে হলেও এখানে 4 দিন ছিলেন। বললেন যে প্রচন্ড স্রোত। কত সুন্দর করে আসলে আপনি বলে ফেললেন কয়েক মিনিটের মধ্যে যে এই হয়েছে, কিন্তু আপনি বলার সময় কিন্তু আপনার ঠোঁট কাঁপছিল, আপনার চোখে পানি চলে আসছিল। এই অনুভূতিগুলো আসলে কতটুকু বুঝতে পারছে দর্শক আমি জানি না, তবে আমি পাশে বসে আছি তো আমি ফিল করতে পারছি যে এই মানুষটা একটা বয়সে চলে আসছে, একটা সময় কিন্তু তিনি আসলে কিছু টাকা সঞ্চয় করে আস্তে আস্তে করেছে। এখানে কিন্তু অনেক অনুভূতি জড়িত, অনেক সঞ্চয় জড়িত। শুধু আমরা বলি, আমার উপরে অনেক ডিপেন্ডেন্ট ছিল। এখানে প্রচুর লেবার, ডেলি মনে করেন যে প্রায় 20-25 জন লেবার কাজ করে। তাদের একটা ছিল, জেলেরা ছিল এখানে, যারা মাছ আমি যে বাজারজাত করি সেখানে অনেকগুলো লোক কাজ করে রাত্রে দিনে মিলে। এদেরও মনে করেন রুটি রোজগার সব বন্ধ হয়ে গেছে এটার সাথে। সাথে সাথে আমার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জানি না কী হবে। আমার একটা মাত্র ছেলে, ওকে এবছর MBBS ডাক্তারিতে ভর্তি করেছি প্রাইভেটে আসছে। তো অনেক ওর ইচ্ছা ছিল ডাক্তার হবে, সেই কারণে পুরো টাকাটা এখনও প্রাইভেট ওইখানে দেওয়া হয় নাই। সামনে নভেম্বরে ওর সেকেন্ড মানে ইনস্টলমেন্টটা দেওয়ার কথা ছিল আর কি, প্রায় 9 লাখ টাকা। আমি জানি যে একটা বয়সে গিয়ে বাবারা নাকি সবকিছু বলতে পারে না সন্তানদের কাছে। আপনি কি বলতে পেরেছেন যে আপনার যে এই অবস্থা? না, আমি বলি নাই, বললে ওরা আপসেট হবে, তো এই কথাটা প্রকাশ করি নাই ওদের কাছে। দর্শক, এরকম ভাবে কিন্তু
বন্যা পরিস্থিতি ভালো হওয়ার পরও এরকমভাবে অনেক কৃষক, অনেক খামারি, যত বন্যার পানি কমে আসছে তত কিন্তু এই ক্ষতচিহ্নগুলো ভেসে উঠছে। পাশে হেলাল ভাই, আমি আসলে কথা বলে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। পাশে হেলাল ভাই, এই মানুষগুলো এক একজনের বাবা, এক একজনের স্বামী, এই মানুষগুলো কিন্তু অনেক সময় অনেক কিছু বলতে পারে না, কিন্তু পাশে যখন উনি বলছিলেন যে আস্তে আস্তে তিল তিল করে গড়ে ওঠা জিনিসটা চোখের সামনে, তার স্বপ্নের জীবিকাটা ভেসে যাচ্ছে, এখন ভবিষ্যৎ অনিশ্চিত, ছেলের প্রাইভেট মেডিকেলের সেমিস্টার ফি কীভাবে দেবে সেটাও জানে না, অথচ তিনি কিন্তু অনেক সমৃদ্ধশালী একজন মানুষ, তিনি কিন্তু তার ক্যারিয়ার গড়ে তুলেছিল ব্যবসার মাধ্যমে, অনেক টাকার প্রজেক্টও ছিল, কিন্তু এখন আসলে ভবিষ্যৎটা অনিশ্চিত, আবার শূন্য থেকে। কিন্তু শূন্য থেকে শুরু করার বয়সটা বা সেই শক্তিটা কি ওনার আছে? আমরা একটু জানার চেষ্টা করি, আছে? না, এখন আর ওই শক্তিও নাই, যে পরিশ্রম আগে দিতে পারছি এখন তার দিতে পারতেছি না। একটু টাকার অঙ্কটায় চলে যায়। আমি জানি যে গত বছরও এই প্রজেক্ট থেকে 13 কোটি টাকার মাছ আপনি বিক্রি করেছেন। এই মুহূর্তে যখন আসলে বন্যাটা আসবে তার ঠিক আগ মুহূর্তে কি পরিমাণ সম্পদ এখানে ছিল? মাছ তো আপনার সম্পদই, তাই না? কি পরিমাণ ছিল? আমার প্রায় 9 কোটি টাকার মতো মাছই ছিল, অন্যান্য মনে করেন যে ছাড়া এটার পিছনে 9 কোটি না 13 কোটি টাকার আমরা আশা করি, গতবারেরটাই যদি ধরে নিই 13 কোটি টাকা, তো 9 কোটি টাকার প্লাস হচ্ছে যে আমার খরচ ছিল, এটা আমি রিকভার করতে পারি নাই। আমি যতটুকু জানি যে এই এলাকায় ইজারা যে মূল্যটা এটা অনেকটা বেশি জি। এবং অনেক চাহিদা এখানকার। হ্যাঁ, এখানকার চাহিদা, কারণ এখানকার মাছ চাষে যে মানে পুরো বাংলাদেশে যে একটা যে চাহিদার সিংহভাগ আমাদের এই মৌরি প্রজেক্ট থেকে মাছটা উৎপাদন হয়, তো যার কারণে এখানে সবাই মোটামুটি এটার প্রতি বেশি আকর্ষণ বোধ করে এবং এটার প্রতি ঝুঁকতেছে বেশি। আচ্ছা, এই মাছের প্রজেক্টটা আপনি ভালোবাসতেন কেন আমাকে একটু বলবেন? যে এটা কি একটা বছর শেষে, একটা সিজন শেষে একটা থোক টাকা পাওয়া যায় বা লাভবান হওয়া যায় এই না, কারণে? লাভবান তো আছে, আর কৃষিকে অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসতাম, এটার প্রতি ওই কারণেই আকর্ষিত হয়েছি যে ধরুন মনে করেন যে এখানে যে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে আপনি দিলেন, পাওয়ার সময় একসাথে হয়তো পাইলেন, ঠিক আছে, এবং কিছু একটা আবার নতুন করি, তো এখান থেকে আসলে আমাদের রিটার্নও এখন ইদানিং এমন এক পজিশন হয়ে আসি গেছে, খাদ্যের দাম বাড়তি, ইজারা মূল্য বাড়তি, স্টাফ স্যালারি বাড়তি, ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়তি, ডলারের অবমূল্যায়নের কারণে আমরা অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তারপরেও কিছু একটা স্বপ্ন দেখি বা বছরে যে একটা কিছু করব সেই সুযোগ আর হয়ে ওঠে না, নতুন করে আবার ইনভেস্টমেন্টে যাইতে হয়, বাইরে নেওয়ার সুযোগ নেই। তো এইভাবে করতে করতে পুঁজিও অনেক বাড়ি গেছে, আমাদের বাইরের থেকে পুঁজি নিয়ে আসতে হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ব্যাংকের থেকে। আপনার ঋণ বা কর্জ কত, কি পরিমাণ? আমার এখানে প্রায় 3.5 কোটি টাকার উপরে আমার কর্জ আছে, প্রায় 4 কোটি টাকার মতো। এর এটা মধ্যে ব্যাংক সহ? ব্যাংক ছাড়া আর এমনি পার্সোনাল কিছু বন্ধু আত্মীয় স্বজন, আমার ভাই আছে, বোন আছে, এদের থেকে কিছু টাকা নিয়েছি। আমি যতটুকু জানি যে আপনি একজন পরিবেশক, জি, কাজী ফিডের পরিবেশক, জি। তার মানে আপনার আন্ডারে তো আরো কিছু খামারি আছেন, আছে, জি। তাদের কি অবস্থা? তাদেরও সেম অবস্থা, ওই আপনার তাদেরও পুকুর সব বাসায় নিয়ে গেছে, ওদিক দিয়ে আমি একটা খারাপ অবস্থায় আছি। আর ওদের থেকে যে টাকাটা যে পাবো সহসা সেই সুযোগ নেই, ওরা মাছ বিক্রি করে দেওয়ার কথা ছিল, এখন তো মাছও বিক্রি করতে পারে আপনিও না। তো চাপ দিতে পারছেন না, না। পাচ্ছি না। আপনারা যে মাছ উৎপাদন করেন সেটার বাজার কোনটা আশেপাশে? আশেপাশে বাজার একবারে সবচেয়ে কাছের বাজার হচ্ছে যে আমাদের বাড়িয়ারহাট পৌরসভা, এরপরে ফেনী আছে, সীতাকুণ্ড আছে, আর চট্টগ্রামে ফিশারি ক্যাট এবং পাহাড়তলি মাছের আড়ত, এগুলো। এখানে বেশিরভাগ মাছই তো এখান থেকে যাচ্ছে, তাই না? জি। আপনার নিজস্ব উৎপাদন ক্ষমতা কত ছিল? আমার উৎপাদন ক্ষমতা প্রায় 700 টন প্লাস ছিল। এই যে এই বাজারগুলোর যে মাছের চাহিদা, সেই চাহিদা কিন্তু এই মিরসরাই বা এখানকার পুকুর, এখানকার খামার থেকেই যাচ্ছে। জি। তো এই খামারিদেরকে যদি খুব দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ না দেয়া হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশের চাহিদা, যে পরিমাণ চাহিদা, তাতেও কিন্তু একটু প্রভাব পড়বে বলে মনে করেন নাকি? অবশ্যই। শুধু তাই না, অনেকের জীবিকাও কিন্তু নির্বাহ হ্যাঁ, হয়, অবশ্যই। যারা মাছ নিতে আসছে, সেই পাইকার, সেই বাজারের খুচরা বিক্রেতা, আপনি, আপনার সাথে যে শ্রমিকরা কাজ করছে, জি। আপনাদের পরিবার, তাদের পরিবার, অনেক মানুষ কিন্তু অনেকগুলা, এটার সাথে। এটা একটা জাস্ট একটা ইন্ডাস্ট্রি, ছোটখাটো ইন্ডাস্ট্রি না, অনেক বড় ইন্ডাস্ট্রি আমি মনে করি। এই জন্য এতগুলো পরিবার, এতগুলো খামারি পরিবার এবং এই যে সর্বোৎকৃষ্ট যে খাদ্যের যে পুষ্টি চাহিদা মাছের মাধ্যমে কিন্তু পূরণ হয়, এই পরিবারগুলোকে এবং এই খামারিগুলোকে বাঁচানোর জন্য অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন এবং অবশ্যই সহজ শর্তে ঋণও তো প্রয়োজন। জি, অবশ্যই। এবং যে
যেসব জায়গায় আসলে লোন ইতিমধ্যে নিয়ে রেখেছে তাদের যেন মেয়াদটা একটু হ্যাঁ। দীর্ঘায়িত করে এবং চাপ প্রয়োগ যেন না না করা করে। হয়, তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা যেন দেওয়া হয়, সেটাই আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আমরা আকর্ষণ করছি দীপ্ত কৃষির পক্ষ থেকে। হেলাল ভাই, এখানে তো অনেক কথা শুনলাম, আমি একটু ক্ষয়ক্ষতির কি অবস্থা, আপনার পুকুরগুলো কিভাবে আবার নতুন করে তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জি। বিষয়গুলো দেখতে চাই, আমাকে দেখাবেন না হ্যাঁ, ঘুরে ঘুরে? অবশ্যই অবশ্যই। চলেন তাহলে যাই। ঠিক আছে। চলেন। এখানে যতগুলো ঘের আছে, এই যে এই পাশে ওই পাশে, সবগুলি কি আপনার? জি জি আমার। সব ঘের কি একই সমান? না না, বড় ছোট আছে, সর্বনিম্ন 3.5 একর, এইভাবে 12 একর পর্যন্ত আছে এক একটা পুকুর। এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। যে এটা কত? এটা 4 একর, এটার পাশেরটা 4 একর, এটা বন্যার সময় ভেঙে গেছিল। ওই যে ওই মাঝখান দিয়ে এটা কি ভেঙে যাওয়াতে এরকম হ্যাঁ, হয়েছে? এরকম হয়ে গেছে। এখানে পানি তো অনেকখানি উঠেছে মনে জি। হচ্ছে, ওই যে দাগ দেখা জি যাচ্ছে জি, গাছে। এখানে প্রায় এই ফাড়ের উপর প্রায় 4.5 ফিট পানি উঠছিল। এবং প্রচুর স্রোতও ছিল জি, আপনি জি, বলছিলেন। জি। আচ্ছা, এখন কি নতুন ভাবে ঘেরগুলো প্রস্তুত করার কাজ করছেন? জি, নতুনভাবে তৈরি করতেছি এখন। পোনা পাওয়া সাপেক্ষে আর কি, এখন পোনা বিশেষ করে রুই মৃগেলের এগুলা খুব ক্রাইসিস চলতেছে, আমাদের এলাকায় নেই এখন। কুমিল্লার গরিপুর এবং দাউদকান্দি, ময়মনসিংহ, যশোর থেকে, বগুড়া থেকে চেষ্টা করতেছি, এবং ওখান থেকে নিয়ে আসাটা কষ্ট, মানে ব্যয়সাধ্য ব্যাপার, এবং মাছগুলা মর্টালিটিটা বেশি ওইখান থেকে, অনেক দূর থেকে জার্নি করে জার্নির আসছে। কারণে। তো দাম কি একটু বেশি পড়ে যাচ্ছে? হ্যাঁ, আগে যে মাছ, রুই মাছ আমরা 8,500 টাকায় ফেলতাম, সেটা এখন 12,000, 12,500। তারপরে মৃগেল মাছ 7,000 টাকা ফেলতাম, সেগুলো 9,000 টাকা। এটা কি দাম বাড়িয়ে দিয়েছে ওনারা, নাকি এখানে আনতে কষ্ট পড়ে যাচ্ছে? আনতে কষ্ট পড়তেছে বেশি, আর দূরে তো, আর দামও একটু বাড়াইছে, কারণ যেহেতু চাহিদার তুলনায় মানে এটা কম, পোনাটা কম। আচ্ছা, আমি শুনেছি যে এই পাশে নাকি মুহুরী গেটটা আছে। হ্যাঁ, মুহুরী গেট তাই না, আছে। মুহুরী নদীর ওখানে। তো ওইখানের পানি কি ওভারফ্লো হয়ে এই পাশে চলে আসছে? না না না, এরকম? ওদিকের পানি না, এটা উপরের উজানের পানি আর কি। এটা আচ্ছা, আচ্ছা। আমরা তো ভাটি এলাকায়, ওটা উজানের পানিটা আসছিল আর কি। আমি অন্যান্য পাড়ে আসলে অনেক কিছুই দেখি, তবে আপনার পাড়টা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি, যে আপনি কার্পেটের মতো বিছিয়ে দিয়েছেন, যেমনটা সমুদ্র পাড়ে আমরা দেখতে পারি। এটা জিও এগুলো কি? কার্পেট বলে। তো হ্যাঁ। এটা দিলে মোটামুটি ফাটটা একটু সুরক্ষিত থাকে, এবং অনেক দিন ফাট মেরামত করা লাগে না আর কি। 2-3 বছর এটা দিয়ে চলে, একবার মেরামত করলে 3 বছর যায়। আচ্ছা, নতুনভাবে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি, যে আপনার যারা শ্রমিক আছেন বা কর্মচারী আছেন তারা আবার উপর দিয়ে নেটিং করছেন। হ্যাঁ, ওই যে পানকড়ি ফাঁকি প্রচুর মাছ খায়, এদের নিয়ন্ত্রণের জন্য উপর দিয়ে একটা সুতার একটা নেট বলে, এটা দিচ্ছি আর কি। আচ্ছা, এখন যে বন্যা পরিস্থিতিতে যে খামারিরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা শর্ট পিরিয়ডের জন্য বা অতি দ্রুত কোনো একটা চাষ করার জন্য কোন মাছটা নিয়ে কাজ করবে? এখন সবচেয়ে ভালো তেলাপিয়াটাই শর্ট টার্মের মধ্যে আসবে আর কি। সাদা মাছগুলো সাধারণত 10 থেকে 12 মাস লাগে হারভেস্ট করতে। তো আমরা তেলাপিয়া দিয়া, মানে সাদা মাছটাও থাকবে, কিন্তু তেলাপিয়াটা দিলে আমরা 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে আমরা সেলে যাইতে পারবো, এবং রুলিংয়ের একটা ব্যবস্থা হবে আর কি। এই ঘেরগুলোর উপরে কি আপনি নেট দিয়েছিলেন বন্যার পানিতে মাছ ঠেকানোর জন্য? হ্যাঁ, এগুলো যে পাড়ের মধ্যে নেট দিছিলাম, আপনার এই যে দাগও আছে, নেটগুলো গাড়ছিলাম আর কি এখানে। তো এগুলা তো চলে গেছে। এখনো কিন্তু দেখা যাচ্ছে যে জি, জি, বন্যার পানি জি, যে জি, জি, এসেছিল, জি। এখনো কিন্তু বন্যার পানি সরে গেছে, কিন্তু ভেজা যে বিষয়গুলো সেগুলো কিন্তু আছে। এখনো আছে, জি। এখন আছে। ভবিষ্যৎ মোটামুটি এখন অনিশ্চিতই বলা জি, যায়। জি। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা যদি জিজ্ঞেস করি, তাহলে কি হতে পারে? আসলে তো আল্লাহ ভালো জানে, এটা তো আমি বলতে পারবো না। তবে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, এতটুকু জানি। তকদিরে ফয়সালা আল্লাহ করবে ইনশাল্লাহ। তো এখন তারপরেও সহযোগিতার সবার দরকার আছে। আশা করবো আর কি ওনারাও আমাকে কিছু সাপোর্ট দিবে। তো দিলে আমার ঘুরে দাঁড়াতে অনেকটা সহজ হয়ে যাবে আর কি। এমনি তো অনেক কঠিন, তারপরেও আশাবাদী আর কি। সেই মানসিক শক্তিটা তো আছে হ্যাঁ, আপনার, না? ইনশাল্লাহ আছে, আমি পারবো আশা করি আর কি। বাকিটা আমরাও আল্লাহর চাই, হাতে। আমরাও চাই। এবং আপনার এই খামারে শুধু মাছ না, আমি জানি আপনি শখের বশে কিছু অন্যান্য গরু, তারপরে হাঁস রেখে দিয়েছেন দেখতে হ্যাঁ। পাচ্ছি। আর কি কি আছে? হাঁস আছে, মুরগি আছে, দেশি মুরগি আছে, এবং ছাগল আছে, এগুলো আছে আর কি। কবুতর আছে। জি, আপনি ভালো থাকবেন। জি, ইনশাল্লাহ দোয়া করবেন। সবাই জন্য ভালো চাচ্ছি আর কি, আমার জন্য দোয়া করবেন। এই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কৃষকের মুখ মলিন না, কৃষকের মুখে চাই প্রাণোচ্ছল হাসি, হাস্যোজ্জ্বল কৃষকের মুখ দেখতে চাই। কৃষি যখন বাঁচবে তখন দেশ বাঁচবে। দর্শক, এই যে বন্যা পরিস্থিতিতে অনেক কৃষক কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি কিন্তু চলে গেছে, কিন্তু ভেসে আছে এখনো ফসলি জমিতে ক্ষতচিহ্ন, খামারগুলোতে ক্ষতচিহ্ন। দর্শক, এই ভয়াবহ ক্ষতচিহ্ন সারিয়ে খুব দ্রুত যেন তারা এই যুদ্ধে জয় করতে পারে, অর্থাৎ এই যে যুদ্ধ, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা যে যুদ্ধ, সেই যুদ্ধে যেন খুব দ্রুত জয় করতে পারে সেই প্রত্যাশা রইল। এবং সে কারণে সংশ্লিষ্ট সরকারের যে কর্তৃপক্ষ, এছাড়া বেসরকারি উদ্যোগে সবাই যেন, আমরা যেমনভাবে বানভাসীর কাছে আমরা ত্রাণ নিয়ে গিয়েছি সবাই মিলে, তেমনি আমাদের কৃষকদের পাশেও যেন আমরা দাঁড়াই, সেই প্রত্যাশায় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।